ভয়েস চেঞ্জ করব, ওগুলো যদি আবার পরে দরকার হয় তখন আমরা আবার ডিটেইলসে যাব। তো ভয়েস শেখার আগে আমরা কিছু ভয়েস চেঞ্জের কিছু প্যাটার্ন শিখবো, কিছু ভার্ব শিখবো, এবং কোন ভার্বগুলো প্যাসিভ হয় আর কোনগুলো হয় না সেগুলো ডিটেইলসে শিখবো, বুঝেছো? বিভিন্ন ভয়েসে মানে ট্রানজিটিভ ভার্বের নামগুলো শিখবো। এর আগেও আমি তোমাদের ভার্ব পড়িয়েছি। ভার্বের ভার্ব প্রথমত কত প্রকার মনে আছে তোমাদের? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। হ্যাঁ, ভার্ব প্রথমত দুই প্রকার, ভুলে গেছে মনে হয়, ফাইনাইট নন ফাইনাইট বলেছিলাম না? মনে পড়ছে যে ভার্ব দুই প্রকার বলেছিলাম, ফাইনাইট এন্ড নন ফাইনাইট, মনে আছে? আর ফাইনাইট ভার্ব কত প্রকার? বলো তো, ফাইনাইট ভার্ব কত প্রকার? বলো, যে কয়েকদিন বলো। আমাদের যেটা বলেছিলাম যে ফাইনাইট ভার্ব দুই প্রকার, এটা হলো প্রিন্সিপাল অক্সিলিয়ারি। ঠিক আছে? আর প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, কি কি বলো তো? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। জি। ট্রানজিটিভ ঠিক আছে? সো ফাইনাইট ভার্ব প্রথমত দুই প্রকার, প্রিন্সিপাল অক্সিলিয়ারি, আর প্রিন্সিপাল দুই প্রকার, সেটা হলো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। হ্যাঁ, আর অক্সিলিয়ারি ভার্ব দুই প্রকার, কি কি বলো তো? একটা হলো টেন্স অক্সিলিয়ারি, আর একটা হলো মোডাল অক্সিলিয়ারি। মনে থাকবে? এই দুইটা আমাদের ভার্ব। কিন্তু এইখানে আমাদের প্রধান আলোচনার বিষয় হলো এই ট্রানজিটিভ ভার্ব, কারণ এই ট্রানজিটিভ ভার্বটাই ডিটারমাইন করবে যে ভয়েস চেঞ্জ হবে কি হবে না। এর ব্যতিক্রম আছে, দেখে হয়তো মনে হবে যে ট্রানজিটিভ ভার্ব না, কিন্তু তারপর ভয়েস চেঞ্জ হবে, এমনটা আছে। কিন্তু মানে 90% ক্ষেত্রে, বুঝে গেল? 90% কিংবা 95% ক্ষেত্রে যেটা আমাদের হবে যে যদি ট্রানজিটিভ ভার্ব না হয় তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ হবে না। কিছু ব্যতিক্রম থাকবে, আর অনেক সময় আবার ট্রানজিটিভ ভার্বেরও ভয়েস চেঞ্জ হবে না। কোনগুলো হবে না? স্টেটিভ ভার্ব বলে একটা ভার্ব আছে, আবার অ্যাকশন ভার্ব বলে আছে, অ্যাক্টিভ সাবজেক্ট বলে একটা সাবজেক্ট আছে, সেগুলো আমি আজকে ডিসকাস করব। আজকে ভয়েস চেঞ্জ যে হয়তো দুই চারটা एग्जांपल বেশি করাতে পারবো না, কিন্তু যে জিনিসটা ডিটেইলসে আমি ডিসকাস করব যে ভয়েস জিনিসটা কি, এটা কিভাবে মানে ফাংশন হয়, কিভাবে কাজ করে, কিভাবে বিস্তারিত আলোচনা করা যায়, এই জিনিসগুলো আলোচনা করব। আর আমরা নন ফাইনাইট ভার্ব, মনে আছে তোমাদের নন ফাইনাইট ভার্ব কত প্রকার মনে আছে তোমাদের? এগুলো তোমরা ভুলে যাচ্ছ, তোমরা অন্যান্য পড়ার চাপে আছো। নন ফাইনাইট ভার্ব কত প্রকার মনে আছে? জিরান্ড, আরেকটা হলো এই অংশগুলোরও ভয়েস চেঞ্জ হবে। হ্যাঁ, এই তিনটা অংশেরও ভয়েস চেঞ্জ হবে, কিন্তু কিভাবে হবে সেটা আমরা পরে আলোচনা করব। আমাদের নন ফাইনাইট ভার্বের এই অংশটা আমরা আমাদের
কাজে দিবে, কিন্তু এই অংশটা না আমাদের বেশি গুরুত্বপূর্ণ আপাতত। আমাদের আপাতত গুরুত্বপূর্ণ হলো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই ট্রানজিটিভ অংশটা। তাহলে প্রথমত আমরা ডিল করব এই ফাইনাইট ভার্ব নিয়ে। হ্যাঁ, এই ফাইনাইট ভার্ব নিয়ে এবং প্রিন্সিপাল অক্সিলারিটা, প্রিন্সিপালটা কিভাবে চেঞ্জ হবে আর অক্সিলারিটা কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা ডিসকাস করব। এবং প্রথমত আমাদের খুঁজে বের করতে হবে যে এখানে ট্রানজিটিভ ভার্ব আছে কিনা। যদি ট্রানজিটিভ ভার্ব থাকে তাহলে অবশ্যই ভয়েস হওয়ার জন্য এগিয়ে গেল। সব আবার আই রিপিট, আবার বলি, সব জাতীয় ট্রানজিটিভ ভার্ব ভয়েস চেঞ্জ হবে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 95% ক্ষেত্রেই যেটা ঘটবে যে ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হবে, অ্যাক্টিভ প্যাসিভ হবে। এই জিনিসটা আজকে আমরা ডিটেইলস আলোচনা করব এবং বিভিন্ন জাতীয় ভার্ব আসবে যেগুলো হয়তো আগে নাম শুনেছো কিছু অথবা কিছু নাম শুনোনি, কিংবা যদি কোনো ই থাকে যে কোনো ধোয়া ধোয়া ভাব থাকে যে আচ্ছা এটার মানে মনে হয় এটা, ব্যাপারটা এরকম, এই জিনিসটা আজকে পুরোটা ক্লিয়ার করব। এটা শুরুতে আমরা যে জিনিসটা পড়বো সেটার নাম হলো অ্যাকশন ভার্ব। এটার নাম মনে রাখতে হবে, এটার নাম হলো অ্যাকশন ভার্ব। একটা জিনিস অ্যাকশন ভার্ব কাকে বলে আমি এখানে একটা ডেফিনিশন লিখেছি, তোমরা এটা পরে দেখে নিও। কিন্তু অ্যাকশন ভার্বটা আমি বলে দিই যে ভার্বের অ্যাকশন আছে, মানে গল্পটাকে সামনের দিকে ঠেলে নিয়ে যাবে। মানে তোমাদের একটা বলে রাখি যে তোমরা যখন রূপকথা পড়বে, রূপকথার দেখবে অনেক বাক্য ব্যবহার করবে কিন্তু গল্পটা সামনের দিকে যাচ্ছে না। অমুক একজন ব্যক্তি ছিল, তারা এত, অমুক দেশে এক রাজা ছিল, রাজার এতটি রানী ছিল, মানে তথ্য দিচ্ছে কিন্তু গল্পটা সামনের দিকে যাচ্ছে না, কারণ ভার্বগুলো অ্যাকশন ভার্ব না, গল্পটাকে সামনের দিকে ঠেলে দিচ্ছে না। কিন্তু অ্যাকশন ভার্বটা কি করে ভয়েস চেঞ্জে কন্ট্রিবিউট করবে সেই জিনিসটা এখন আমরা ডিটেইলসে আলোচনা করব। এখানে কিছু আমরা উদাহরণ নিব। দেখো এখানে কিছু উদাহরণ নিব আমরা, যেমন তোমরা উসাইন বোল্টের নাম শুনেছো না? জি স্যার। হ্যাঁ, উসাইন বোল্ট তো একবারে দৌড়ের জন্য সবচেয়ে দৌড়ায় যে, হ্যাঁ ফাস্টেস্ট রানার অফ দ্য ওয়ার্ল্ড। মানে সে তো ওই যে আমাদের মিথোলজিতে যে একটা খরগোশ থাকে না যে টর্টয়েস এন্ড র‍্যাবিটের, ওই হলো এই মিথের হেরেন টর্টয়েস। হ্যাঁ, হেরেন টর্টয়েস অথবা র‍্যাবিট বলে। তো ওই মিথের দেখো এই জিনিসটা খেয়াল করো তোমরা যে এখানে দেখো উসাইন বোল্ট রানস ফাস্ট, তার মানে উসাইন বোল্ট কি করে? দৌড়ায়। দেখো এটা সামনের দিকে গতি আছে বাক্যটার, ভার্বটার গতি আছে, ভার্বটা কোনো একটা অ্যাকশন বোঝাচ্ছে, কোনো একটা কাজকে বোঝাচ্ছে, এমনটা না যে ভার্বটা স্টপ আছে। রানস ফাস্ট, রানস ফাস্ট বলতে কিন্তু আমরা বোঝাচ্ছি দৌড়, সামনের দিকে মুভস ফাস্ট, মানে সামনের দিকে যাচ্ছে। তাহলে এই জাতীয় ভার্বগুলোকে আমরা অ্যাকশন ভার্ব বলবো। আরেকটা জিনিস আমরা শিখবো, আরো কিছু উদাহরণ আমি দেখবো অ্যাকশন ভার্বের। আমরা এই উদাহরণগুলো তোমরা পরে ভিডিও স্কিপ করে করে এগুলো দেখবে ডিটেইলসে, এই স্লাইড গুলো, কিন্তু আমি মোটামুটি বুঝিয়ে দিয়ে যাই যেন তোমাদের পরবর্তীতে ঝামেলা না হয়। আর পরবর্তী কোনো কোয়েশ্চেন থাকলে করবে, কোনো সমস্যা নাই। মানে ব্যাপারটা মনে রাখো যে আমরা শুধু ভয়েস চেঞ্জ করার জন্য ভয়েস করব না, আমরা পুরো জিনিসটাকে শিখে যাব। এগুলো পরবর্তীতে যখন প্যারাগ্রাফ লিখবে, প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে অ্যাকশন ভার্ব তোমাদেরকে কাজে লাগবে। কিন্তু আমাদের মানে স্টাডি ফাংশনে আমরা এভাবে আমাদের দেশে আমরা এইভাবে এই ভার্বগুলোকে এভাবে প্রমোট করি না। মানে এই জিনিসগুলো জানি আমরা, কিন্তু এটাকে আমাদের প্রমোট করা হয় না যে এইভাবে এটা প্যাটার্নটাকে পড়া যায়। আচ্ছা, এখানে দেখো অ্যাকশন ভার্বের মানে আমাদের প্রথমত আমরা খুঁজে নিব যে ভার্বটা ট্রানজিটিভ ভার্ব কিনা। ট্রানজিটিভ মানে জানো তোমরা, ট্রানজিটিভ যেটা বাংলাতে সকর্ম বলে, তো মানে অবজেক্ট থাকবে। তো এখানে খেয়াল করো অবজেক্ট থাকা জরুরি, যদি অবজেক্ট না থাকে, না থাকলে যে হবে না ভয়েস চেঞ্জ তা কিন্তু না, কিন্তু অবজেক্ট থাকা জরুরি। দেখো এখানে সাবজেক্ট হলো ওসিরিস, আর এখানে দেখো ইজিপশিয়ান গড। তোমরা বিভিন্ন হলিউডের মুভিগুলো দেখবে যে ওসিরিসের পাচ্ছ, তারপরে মুভিগুলো পাবে হোরাস এর মুভিগুলো পাবে, মানে ওদের চিফ গড সেমিরামিস। হ্যাঁ, কি বললে জানো লামি, কি নাম বললে? স্যার আমি জানি না, ওই যে নিমরুদ বলে একজন থাকে না, তার ওয়াইফ সেমিরামিস, আমি সেটা বলেছি। আরো জানি না ঠিক কিনা। হ্যাঁ, নিমরুদ বলে, নমরুদ বলে অনেকে। হ্যাঁ ঠিক আছে, ওদেরকে ফেরো বলে। হ্যাঁ, মিশরের রাজাদের ফেরো বলে। আচ্ছা, এটা হ্যাঁ আরবিতে বলে ফেরাউন, কিন্তু সেটা
ফেরো মানে রাজা, মনে রাখবে। আচ্ছা, রুলড ওভার পিপল, এইখানে শব্দটা খেয়াল করো, রুল শব্দটা খেয়াল করো। এই রুল শব্দটার মধ্যে কিন্তু অ্যাকশন আছে। এই রুল শব্দটার ভিতরে দেখো ওসিরিস এর একটা কমান্ড আছে, ওভার পিপল, এখানে একটা অ্যাকশন আছে। তারপর দেখো ইটালিয়ান অথর জিওভানিও বোক্কাচিও, উচ্চারণটা হলো জিওভানিও বোক্কাচিও। আমাদের দেশের বিখ্যাত কিছু সাহিত্যিকের সাথে তুলনা করা যেতে পারে, তবে জিওভানিও উচ্চারণ হলো বোক্কাচিও। বোক্কাচিও খুব জনপ্রিয় লেখক, ওর একটা বিখ্যাত বইয়ের নাম হলো ডেকামেরন। ডেকামেরন মানে হলো 10 রাত, ডেকা মানে 10, তোমরা তো হয়তো সায়েন্সে পড়েছো কিছু, ডেকা মানে 10। জিওভানিও বোক্কাচিও এটা সাবজেক্ট, দেখো কি করেছে, রোট, কি লিখেছে, ডেকামেরন। দেখো অ্যাকশন আছে ডেকামেরনের উপরে। আর ডেকামেরনটা কি, এ কালেকশন অফ 100 টেলস, এটাকে বলে অ্যাপোজিশন। অ্যাপোজিশনটা কি আমি একটু ডিটেইলসে ব্যাখ্যা করব এরপরে, মানে আমি এটাকে বলছিনি। তারপর দেখো এখানে এই যে উইল ডুরান্ট বলে একজন বিখ্যাত বলি, ওকে ফিলোসফারই বলবো, কিন্তু সে ফিলোসফারের মানে ফিলোসফির অ্যানালাইসিস করেছে বেশ কিছু বই। দেখো সিভিলাইজেশন এটা সাবজেক্ট। একটা জিনিস খেয়াল করো, এইখানে একটা সাবজেক্টের কিন্তু অনেক কটা ভার্ব হতে পারে। দেখো এইখানে সাবজেক্ট হলো সিভিলাইজেশন, বিগিনস উইথ অর্ডার। তাহলে এই দেখো বিগিনস ভার্বটা হলো কি বলে আমাদের অ্যাকশন ভার্ব উইথ অর্ডার। আবার দেখো সিভিলাইজেশন গ্রোজ উইথ লিবার্টি, এখানে যেহেতু একই সাবজেক্ট বারবার হচ্ছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স, বুঝা যাচ্ছে? একই সাবজেক্ট বারবার হচ্ছে, যেন বারবার সিভিলাইজেশন লিখছে না। উইথ লিবার্টি এন্ড ডাইজ উইথ ক্যাওস। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, সিভিলাইজেশন এখানে সাবজেক্ট একটাই, একটা সাবজেক্টের তোমরা দেখবে যে একটা সাবজেক্টের আমরা পাচ্ছি তিনটা ভার্ব পাচ্ছি, এবং তিনটাই অ্যাকশন ভার্ব পাচ্ছি। তো এইভাবে এখানে লেখা আছে যে প্লে, গো, টেল, ইট, এগুলো হলো সব অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব গুলো আমরা পড়তে আরো শিখবো। তো অ্যাকশন ভার্ব যখন থাকবে তখন আমাদের ভয়েস চেঞ্জ হওয়ার জন্য মানে এটা সুবিধা হয়ে যায়, কারণ অ্যাকশন ভার্বের সবসময় যে অবজেক্ট থাকবে তা না, কিন্তু অবজেক্ট থাকার সম্ভাবনা বেশি। আচ্ছা, এটা তবে এরকম কোনো বাধ্যতামূলক নিয়ম নেই যে অবজেক্ট থাকতে হবে অ্যাকশন ভার্বের, কিন্তু এগুলো কাজে লাগবে কিভাবে এটা আমি বলছি। তোমাদের ওই দিকে কারো সাউন্ড আসছে, আমি একটু সাউন্ড পাচ্ছি, তোমাদের স্পিকারটা একটু অফ রাখো। আচ্ছা দেখো, এবার আমরা চলে যাই এখানে। অ্যাকশন ভার্ব আমরা দেখলাম, এই জিনিসগুলো অ্যাকশন ভার্ব। আচ্ছা, অ্যাকশন ভার্ব নিয়ে কোনো কারো কোশ্চেন আছে? অ্যাকশন ভার্ব নিয়ে যদি কারো কোশ্চেন থাকে করে ফেলো, আমি এটাকে ডিসকাস করে যাই। এবার আমরা অ্যাক্টিভ সাবজেক্টে চলে যাব। অ্যাক্টিভ সাবজেক্টটা কি? অ্যাক্টিভ সাবজেক্টটা বুঝে গেলে তখন আবার আমরা তাহলে আবার প্যাসিভ সাবজেক্টটা বুঝতে সহায়তা হবে আমাদের ভয়েসের ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমাদের এই জিনিসটা রুলস দিয়ে আমাদের ব্যাপারগুলো শেখানো হয়, আমরা আসলে ডিটেইলসে যাই না কোনো কিছু, এই জন্য একটা আমাদের ঝামেলা থাকে। আচ্ছা, এই জিনিসটা বোঝাবো, কিন্তু তারপরও আমাদের একটা জিনিস বলে যায় যে তোমাদেরকে আমি সাবজেক্ট কত প্রকার বলতে পারবে? সাবজেক্ট কত প্রকার বলো তো, কে পারে সাবজেক্ট কত প্রকার বলতে? বলো। জি স্যার। বলো তো সাবজেক্ট কত প্রকার, বলো। সিম্পল সাবজেক্ট, সিম্পল সাবজেক্টকে আবার বলা হয় এজেন্ট অথবা ডুয়ার। মাথায় রাখবে, যেটাই সিম্পল সাবজেক্ট সেটাই এজেন্ট, সেটাই ডুয়ার বলা হয়। আর আমি উদাহরণ দিচ্ছি, তার আগে শিখে নাও। আর স্যার সিম্পল, কমপ্লিট আর কম্পাউন্ড। না, কম্পাউন্ড সব নেই। কম্পাউন্ড সাবজেক্ট গুলো একটা আইডিয়া আছে, সেটা আমি বলছি না মানে বলো
স্যার সাবজেক্টের প্রকারভেদ। হ্যাঁ সাবজেক্ট সাবজেক্ট না 3 প্রকার, সিম্পল, আর এটা সেন্টেন্স তুমি কি বলো কমপ্লিট আর কম্পাউন্ড। ওটা তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলছো স্যার এটা তো আমি গুগলে সার্চ দিয়ে বের করলাম। আচ্ছা না গুগলে সার্চ বুঝছো চিটিং করো কেন তুমি? না 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 চিটিং করে করলাম, আমি তো না, না, জানি না, না, সেটার না। জন্য গুগলকে আস্ক করলাম। আচ্ছা গুগল কাজ করলে তো আমি তোমাকে এটা আমি ব্যাখ্যা দিচ্ছি এখনই দিচ্ছি হ্যাঁ একটু ওয়েট করো আমাকে কম্পাউন্ড সাবজেক্ট কোনটা বলছে আমি বলছি তোমাকে আচ্ছা ওয়েট করো কিন্তু ওটা প্রকার ভেদে বলা যাবে না হয়তো সবাই তো আর অত গুগলে তো অনেক সাইট আছে আচ্ছা দেখো আরেকটা হলো টোটাল সাবজেক্ট অথবা কমপ্লিট সাবজেক্ট হ্যাঁ গুগলে যা ভাবে সব বিশ্বাস করো না যে সেই গুগলে লেখে হ্যাঁ একটা সাইট থাকলেই হলো আর ফেসবুক পেজ তো সবার বাবার প্রপার্টি হয়ে গেছে যা ইচ্ছা লেখে হ্যাঁ আচ্ছা দেখো কোনো প্রাইভেট প্রপার্টি হ্যাঁ প্রাইভেট প্রপার্টি কোনো রেফারেন্স নাই কোনো কথা নাই একটা বড় কথা লিখলেই হলো যে সেন্সেশন ক্রিয়েট করা যে বিশাল বড় শেয়ার লাইক পাওয়া কমেন্ট পাওয়া ধান্দা আচ্ছা যাই হোক সাবজেক্ট দুই প্রকার বলছে একটা সিম্পল সাবজেক্ট যেটা সিম্পল সাবজেক্ট সেটাকে এজেন্ট বলবো অথবা ডুয়ার মানে কারি মানে যে কাজ করে অথবা টোটাল সাবজেক্ট অথবা কমপ্লিট সাবজেক্ট এটাকে বলে হ্যাঁ এটা আমরা এখন রেফারেন্সে চলে যাব ওই যে আর ওই যে বুশরা যেটা বলছে যে কম্পাউন্ড সাবজেক্ট সেটা কোনটা আমি এটা বলছি এটা আমরা ভয়েস পড়াতে পড়ে চলেই আসতো কিন্তু আমি এখানে এটা পড়াই না আমার নিজেরও একটা ব্যাকগ্রাউন্ডের বই আছে সাধারণত আমি এটা পাবলিসিটি করি না কারণ ইংরেজিতে লেখা পুরোটা এর আগে যখন আমি একটা ইংলিশ স্কুলে ছিলাম তখন ওই বইটা পড়াতাম আচ্ছা দেখো আমি যে একটা বাক্য লিখি আমরা হিজ আঙ্কেল প্লেজ ক্রিকেট ওয়েল এরকম একটা বাক্য আচ্ছা এইখানে বলো তো এখানে সাবজেক্ট কোনটা বলো বুশরা তুমি বলো এখানে সাবজেক্ট কোনটা বলো বলো His uncle plays cricket well. এখানে সাবজেক্ট কোনটা বলো ক্রিকেট ক্রিকেট তো অবজেক্ট পাগলে গেলাম সাবজেক্ট কে কাজ করছে His uncle. হিজ আঙ্কেল Oh. হ্যাঁ His uncle. ওকে হিজ আঙ্কেল সাবজেক্ট হ্যাঁ এইখানে বুঝে নাও এই জিনিসগুলো আমি খুব বেশি পড়াই না কারণ আমাদের দেশে এগুলো কাজে লাগে না খুব বেশি মানে আমরা বেসিকটা তৈরি করার জন্য বারবার করে পড়াই হিজ আঙ্কেল এটা সাবজেক্ট কিন্তু আমি তো বলেছি সাবজেক্ট দুই প্রকার একটা হলো এজেন্ট একটা হলো আবার একটা কমপ্লিট সাবজেক্ট তাহলে কোনটা কি আচ্ছা এখন এই রুকাইয়া তোমার দিক থেকে সাউন্ড আসছে হ্যাঁ তোমার এটা একটু মিউট করো আচ্ছা আচ্ছা এইখানে দেখো আঙ্কেল ক্রিকেটটা খেলে কে এখানে যেটা আমরা বলছি যে ক্রিকেট প্লেস ক্রিকেট খেলাটা যে অ্যাকশনটা কিংবা যে প্লে এই অ্যাকশনটা মানে কমপ্লিট করে কে বলো তো এই কাজটা করে কে এই কাজটা হিজ করে না আঙ্কেল করে কে করে বলো আঙ্কেল করে হ্যাঁ আঙ্কেল করে এই তো হয়েছে এটা যেহেতু আঙ্কেল করে সেহেতু মাথায় রাখো যে এইখানে আঙ্কেল শুধু আঙ্কেলটা হলো যেটা আমরা বলছি সিম্পল সাবজেক্ট শুধু আঙ্কেলটা হলো এজেন্ট আর যদি আরেকটা দেখো আর এই যে হিজ আঙ্কেল পুরোটা এইটাকে বলবো আমরা কমপ্লিট সাবজেক্ট এটার নাম হলো কমপ্লিট সাবজেক্ট বুঝা গেল আচ্ছা তাহলে শুধু আঙ্কেল এইটা হলো এজেন্ট আর যে হিজ আঙ্কেল এটা হলো পুরোটাই আচ্ছা তারপরে দেখো আরেকটা এইভাবে বাক্য লিখি একটু বুঝিয়ে দিই দেখো দা পিপল অফ বাংলাদেশ মেইনলি পিপল অফ বাংলাদেশ আর মেইনলি ফর এখন বলো এখানে কোনটা কমপ্লিট সাবজেক্ট আর কোনটা এজেন্ট বলো একজন বলো যে কেউ
দ্য পিপল অফ বাংলাদেশ হবে হচ্ছে কমপ্লিট সাবজেক্ট, আর দ্য পিপল হবে হচ্ছে সিম্পল এন্ড এজেন্ট এজেন্ট, হ্যাঁ এই হ্যাঁ সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, দ্য পিপল অফ বাংলাদেশ এইটা হলো পুরোটা কমপ্লিট সাবজেক্ট। হ্যাঁ, এটা হলো পুরোটা কমপ্লিট সাবজেক্ট। হ্যাঁ, ঠিক বলেছো। আর এইখানে যে দেখো শুধু পিপল, হ্যাঁ, এই যে শুধু শুধু পিপল আমরা মাথায় রাখো, এই শুধু পিপল এইটা, হ্যাঁ, এই অংশটুকুকে আমরা বলবো হলো এজেন্ট, এটুকু আমরা বলবো এজেন্ট। এখন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যেটা হয় আমাদের দেশে, আমাদের যে ব্যাকরণ গুলোতে বলা শেখায় এভাবে যে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, কিন্তু সেইখানে সাবজেক্টের কোনো ধারণা দেওয়া থাকে না। মানে আমাদের ধরে নেওয়া হয় যে এই পুরোটা হিজ আঙ্কেল এটা পুরোটাই সাবজেক্ট, দ্য পিপল অফ বাংলাদেশ এটা পুরোটাই হলো সাবজেক্ট, কিন্তু সাবজেক্টের প্রকারভেদ আছে এবং এই প্রকারভেদটা না জানার ফলে একটা ভয়ঙ্কর রকমের বিপদ ঘটে হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে। তোমাদের এখনই আমি দেখাই, দেখো দ্য পিপল অফ বাংলাদেশ এইটা পুরোটা একটা ফ্রেজ। যদি এটা একটা ফ্রেজ হয় তাহলে এটা ইউনিট কয়টা হবে? একটা ইউনিট হবে, যেটা ব্যাকরণ আমাদের শেখায় ব্রেড এন্ড বাটার পরে ইজ হয়, একটা ইউনিট হবে। কিন্তু দেখো এইখানে ভার্বটা দেখো, খেয়াল করো এইখানে এই ভার্বটা আর হয়েছে, খেয়াল করেছো? কারণ কি, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে সব সময় এজেন্টের সাথে ভার্ব এগ্রি করে। এজেন্ট যদি প্লুরাল হয় তো ভার্ব প্লুরাল হবে, এজন্য প্লুরাল হয়েছে দ্য পিপল অফ বাংলাদেশ আর মেইনলি ফোর। কিন্তু আমাদের যখন সাবজেক্ট দিয়ে আমি করব দ্য পিপল অফ বাংলাদেশ, এটা একটা ইউনিট যদি ধরি তাহলে কিন্তু ইজ হবে, আবার ইজ দিলে কিন্তু ভুল হয়ে যাবে। বোঝা যাচ্ছে? এজন্য আমাদের এজেন্টটা খুবই জানা দরকার। দেখো ওই যে আমাদের দেশের যেটা বিখ্যাত বিখ্যাত মানে উদাহরণ, এর বাইরে আমাদের বাংলাদেশের ব্যাকরণবিদরা যেতে পারেনি। দেখবে ছোট থেকে এগুলো শিখিয়েছে আমাদের। আচ্ছা দেখো, রহিম এন্ড করিম আর গোয়িং টু স্কুল, এই যে বুশরা একটু আগে বললো যে এখানে কম্পাউন্ড সাবজেক্ট। এখানে এখানে বলো তো এই বাক্যে এটা এটা কোন জাতীয় বাক্য, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? বলো। Compound. কম্পাউন্ড। তাহলে এখানে কয়টা এজেন্ট আছে দেখো, রহিম একটা এজেন্ট, করিম একটা এজেন্ট, বুঝা গেল? এ বাক্যে কয়টা এজেন্ট? দুইটা? হ্যাঁ হ্যাঁ দুইটা। এই জন্য দেখো রহিম, ওয়েট, হ্যাঁ তুমি মনে হয় গুগলে এখনো বসে আছো। হ্যাঁ, রহিম ইজ গোয়িং টু স্কুল এন্ড করিম ইজ গোয়িং টু স্কুল, মিলিয়ে হয়েছে রহিম এন্ড করিম আর গোয়িং টু স্কুল। তাহলে এই যে এজেন্টটা, এই যে রহিম এন্ড করিম, বলো বলো। স্যার একটা কোশ্চেন আছে, এটা রিলেটেড না, সেটা হচ্ছে স্পেকটেকলস, প্যান্টস, এগুলোর সাথে কি প্যান্টস এগুলোর সাথে? বুঝলাম না, প্যান্টস, ট্রাউজার্স এসব? আমি হ্যাঁ, মানে এটার সাথে ধরেন আমরা যেমন ইজ বসবে না না আর বসবে, ইজ বসবে না? না, এই ট্রাউজার্স, প্যান্টস, হ্যাঁ, সিজার্স, ঠিক আছে? বুঝাতে পারছি? শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা এটা আচ্ছা 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 আমি ওটা উদাহরণ দিচ্ছি, একটু ওয়েট করো। দেখো এটা বলে নি, রহিম এন্ড করিম আর গোয়িং টু স্কুল, এখানে দেখো দুইটা এজেন্ট, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি তোমাকে। হ্যাঁ, তো রহিম এন্ড করিম আর গোয়িং টু স্কুল, এখানে খেয়াল করে দেখো এখানে দুটো এজেন্ট। এই জাতীয়, যেহেতু এই বাক্যে দুটো এজেন্ট, এই জাতীয় এজেন্টকে আমরা বলবো কম্পাউন্ড, কম্পাউন্ড সাবজেক্ট। বুঝা গেল? এই জাতীয়গুলোকে আমরা বলবো কম্পাউন্ড সাবজেক্ট। বুঝতে পেরেছো বুঝলা? আশা করি এটা তোমরা বুঝেছো। জি স্যার। হ্যাঁ, এটাই বলে। কিন্তু সাবজেক্ট প্রথমত তিন প্রকার না, সাবজেক্ট প্রথমত দুই প্রকার। আর শোনো, ওই যে ব্যাকরণবিদদেরকে নিয়ে আমি একটু খুবই মুশকিলে পড়ি। ব্যাকরণবিদ বাংলাদেশে যারা নীল খেতে দেখি প্রচুর পরিমাণে ব্যাকরণবিদ ঘুরে বেড়ায়, এরা ম্যাক্সিমাম সব হয়তো 8-10টা ব্যাকরণ পড়ে একটা একটা নিজেরা একটা বিভিন্ন নোটের মতো করে একটা ব্যাকরণ করেছে। ব্যাকরণ লিখলেই ব্যাকরণবিদ হয়ে যায় না, ভাষা বিজ্ঞানের জ্ঞান লাগে, বুঝেছো? আমাদের দেশে যেটা প্রবলেম হয়, ভাষা বিজ্ঞানের সেই জ্ঞানটা খুব মানে, আমি খুব সাত কথা বলে দিচ্ছি, এটা আবার তোমাদের ভিডিওটা আপলোড করে দিই আমি, এটা হয়তো অনেকে শুনলে রাগ করবে, কিন্তু কথাটা কিন্তু সত্য যে এমনটা হয় কিন্তু। হ্যাঁ, আমাদের ভয়ঙ্কর ভাবে
মানে ওরা ব্যাকরণ করে ব্যাকরণ লেখে, হ্যাঁ, এটা একটা বিপদ। আচ্ছা আমরা এবার একটু অ্যাক্টিভ সাবজেক্ট আলোচনা করে নিই। অ্যাক্টিভ সাবজেক্ট আলোচনা করে নিলে তাহলে আমাদের তারপরে লামিয়ার প্রশ্নটা আমরা একটু ব্যাখ্যা করব, কিন্তু এই রিলেভেন্ট করেই ব্যাখ্যা করব। এখন সরাসরি সাবজেক্ট বা রিলেভেন্টে না যে আমরা এটার সাথে প্রাসঙ্গিক করে একটু ব্যাখ্যা করব। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা এখন অ্যাক্টিভ সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা এইখানে আমরা যে ভয়েস যখন আমরা পড়ব, ভয়েস যে আমরা দুই প্রকার পড়ব, একটা অ্যাক্টিভ ভয়েস একটা প্যাসিভ ভয়েস। তো এই ভাবটাকে আমরা অ্যাক্টিভ বলছি কি হিসাবে আর প্যাসিভ বলছি কোন, মানে কিসের উপর ভিত্তি করে আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ বলছি এটা বলতে পারবে কেউ? আমরা যে ভয়েসকে দুই প্রকার বলছি, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। আচ্ছা এইখানে এখন যে কেউ একজন বলো যে এই বাক্যটা তো অ্যাক্টিভ, তাই না? এটাকে কি দেখে বুঝলে যে বাক্যটা অ্যাক্টিভ? সাবজেক্ট সরাসরি কাজটা শেষ করেছে এটা দেখে আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ, যেমন subject- জীবনানন্দ দাস হ্যাঁ ঠিক আছে, এটা এটা লিখেছিলেন। এটা এটা মিনিং অনুসারে বললে, হ্যাঁ এটা তুমি মিনিং অনুসারে বললে, কিন্তু আমার হ্যাঁ। কথা হলো দুইটা একটা একটা সেন্টেন্স আলোচনা করা যায় কয়েকভাবে, ওর মধ্যে দুইটা অংশ খুব গুরুত্বপূর্ণ, একটা হলো সিনট্যাক্স আর একটা হলো সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স তো সিনট্যাক্স মানে হলো বাক্য, যেটা আমরা স্ট্রাকচার বলি। সিম্যান্টিক্স মানে হলো অর্থবিজ্ঞান, মানে যেখানে অর্থের বিভিন্ন তত্ত্বগুলো আলোচনা করা হয়, এটার অর্থ কেন এইটা। সিম্যান্টিক্স বানানটা ভুল হয়ে গেছে, আমি এটা একটু আনডু করে দিই। সিম্যান্টিক্স বানানটা একটু এটা হলো সিম্যান্টিক্স। এবার সিনট্যাক্স ভুল হয়ে যায়, মানে ভালো বিপদ হচ্ছে। এটা এটা এক্স হবে সিনট্যাক্স। আচ্ছা তো এই খেয়াল করো। আচ্ছা জীবনানন্দ দাশ রোড বনলতা সেন, এটা তুমি বললে যে সরাসরি কাজ করেছে, তাহলে তার মানে তুমি এটা মিনিং এর উপর ভিত্তি করে বললে। হ্যাঁ মিনিং এর উপর ভিত্তি করে যখন বললে তখন ঠিক আছে, কিন্তু তুমি স্ট্রাকচার, কিন্তু তোমার বাক্য কিন্তু স্ট্রাকচার বেস। অ্যাক্টিভ প্যাসিভ বাক্যটা স্ট্রাকচার বেস, তাহলে তোমাকে স্ট্রাকচার দেখে বলতে হবে। তাহলে এখানে বলো কোন স্ট্রাকচার দেখে মনে হচ্ছে যে এইটা এইটা অ্যাক্টিভ অথবা প্যাসিভ, কোন স্ট্রাকচার দেখে মনে হচ্ছে? স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা মনে হয়। হ্যাঁ সাবজেক্ট, তুমি প্যাসিভ করতে যেও সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট পাবে। পাস্ট ফর্ম। আচ্ছা আমি বলি তোমাকে, সাবজেক্ট ভার্ব যখন অবজেক্ট থাকবে, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, মনে থাকবে? যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। ট্রানজিটিভ ভার্বকে মাথায় রাখো, ট্রানজিটিভ ভার্বকে সংক্ষেপে ভিটি লেখে। মনে থাকবে? খেয়াল করো। হ্যাঁ অবজেক্ট, একটা জিনিস মাথায় রাখো, আমাদের মানে ট্রানজিটিভ ভার্ব, তোমার তো মনেই হতে পারে ট্রানজিটিভ ভার্ব তাহলে টিভি লিখবো, তাই না? তোমার মনে হতে পারে ট্রানজিটিভ ভার্ব টিভি লিখবো, না টিভি লিখলে হবে না, এটা কাটা হবে। ব্যাকরণের ভাষা, ব্যাকরণের একটা নিজস্ব পারিবারিক মানে পরিভাষা আছে, টার্মিনোলজি বলি এটা আমরা। পারিভাষিক ভাবে কখনোই এটা এই টিভি হবে না, লিখতে হবে ভিটি, এবং ভিটি লিখতে হবে দুটোই স্মল লেটার হবে, এবং ডিকশনারিতে দেখবে এটা এইভাবে লিখবে। আর ইনট্রানজিটিভ ভার্বকে আমরা লিখবো ভিআই, হ্যাঁ ভার্ব ইনট্রানজিটিভ। অনেকে ডট দেয়, অনেকে ডট দেয় না, বোথ আর কারেক্ট। ভি ডট টি দিলে হবে, আবার ভি ডট আই দিলে হবে, আবার না দিলেও হবে। তবে যখন তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবে, এই জাতীয় একটা বাক্য তুলে দিবে, দিয়ে লিখে দিবে এই বাক্যের স্ট্রাকচার কোনটা, এই জিনিসটা যদি না জানো, ভার্ব ট্রানজিটিভকে মানে ট্রানজিটিভ ভার্বকে ভিটি লেখে, তখন তুমি সেটা আইডেন্টিফাই করতে পারবে না। এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে কিন্তু, বলে দিলাম।
আচ্ছা, তাহলে এখানে দেখো সাবজেক্ট প্লাস ভিটি প্লাস অবজেক্ট, এটা তুমি বলেছো, এটা দেখে তুমি বুঝেছো। কিন্তু এখন যদি তুমি এটাকে ভয়েস জি চেঞ্জ, হ্যাঁ, এটাকে যদি প্যাসিভ করো, প্যাসিভ করলে কি হবে বলো তো? কি হবে? এটা তো বলতে পারবো স্ট্রাকচার was written by বনলতা সেন, জীবনানন্দ দাশ। কি হবে? বনলতা সেন কি হবে? was written by was was written by was written by জীবনানন্দ। আচ্ছা, খেয়াল করো, তুমি এইটা বললে যে এইটা দেখে তুমি বুঝলে যে এইটা হলো প্যাসিভ, কিন্তু এটার স্ট্রাকচার তুমি ব্যাখ্যা করো, এটার স্ট্রাকচারও কিন্তু এই একই, এটার স্ট্রাকচারও একই। কারণ খেয়াল করো তুমি এখানে তুমি যেটা বলবে বনলতা সেন, এটা সাবজেক্ট, আবার রিটেন, এটা হলো ভার্ব, হ্যাঁ রিটেন ভার্ব ট্রানজিটিভ, আবার জীবনানন্দ দাশ হলো সেটা অবজেক্ট। বুঝা গেল? আবার কিন্তু স্ট্রাকচার সেম, স্ট্রাকচার একবারে সেম হয়ে গেল। তার মানে কিছুতে একটা ব্যাপার আছে যেটা পার্থক্য করে দিয়েছে, তাই না? সেই অংশটা তাহলে এইটাই আমাদের বুঝতে সাহায্য করবে যে কোনটা অ্যাক্টিভ সাবজেক্ট আর কোনটা প্যাসিভ সাবজেক্ট। তুমি এখানে এটা তো বুঝতেই পারছো যে এইখানে যেটা জীবনানন্দ দাশ তুমি বলছো, এইখানে যেটা জীবনানন্দ দাশ, এইটা অ্যাক্টিভ সেন্টেন্স, তাহলে জীবনানন্দ দাশ হলো অ্যাক্টিভ সাবজেক্ট। আবার এখানে বনলতা সেন তো সাবজেক্ট না, অবজেক্ট ছিল, অবজেক্ট সাবজেক্ট হয়েছে, তাহলে এটা কি প্যাসিভ সাবজেক্ট। বোঝা যাচ্ছে তাই না? জীবনানন্দ দাশ হলো অ্যাক্টিভ সাবজেক্ট আর বনলতা সেন হলো প্যাসিভ সাবজেক্ট। কিন্তু একটা জিনিস মাত্র এখন, তাহলে বাকি পার্থক্যটা কোথায়? পার্থক্যটা খেয়াল করো, পার্থক্যটা খুবই সহজ। এইখানে খেয়াল করো, রোট, রিটেন, ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই না? আবার একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে, এখানে নেই। আর একটা ওর থেকেও বড় কথা হলো এখানে একটা প্রিপজিশন বাই আছে। তার মানে ভার্বটাই, হ্যাঁ ভার্বটাই ডিটারমিন করবে, ভার্বটাই ডিটারমাইন করে দিবে যে এইটা অ্যাক্টিভ না প্যাসিভ। তাহলে প্যাসিভ চিনবো আমরা, আর সেটাই মিনিংটা, মানে জীবনানন্দ দাশ রোট বনলতা সেন, মানে জীবনানন্দ দাশ বনলতা সেন লিখেছে, আর বনলতা সেন রিটেন বাই, মানে আর বনলতা সেন ওয়াজ রিটেন বাই জীবনানন্দ দাশ, মানে হলো জীবনানন্দ দাশের দ্বারা বনলতা সেন লিখিত হয়েছে। আর এক সাবজেক্টের ক্ষেত্রে দেখবে একটা জিনিস আর সহজ করে দিই, মানে ইহজগতে সবসময় ব্যক্তির বস্তুর উপর, এই যে বনলতা সেন কবিতা, বস্তুর উপর প্রভাব কার থাকে? ব্যক্তির প্রভাব সবসময় বস্তুর উপর থাকে। এখানে অবজেক্ট আর একটা মানুষও হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু বস্তুর প্রভাব কিন্তু ব্যক্তির উপর থাকে না। যখন ব্যক্তির সামনে চলে আসবে, অবজেক্ট দুই প্রকার, অবজেক্টের কয়েকটা প্যাটার্ন প্রকারভেদ আছে, আমি বলছি। তারপর অবজেক্ট দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্টকে ডিরেক্টও বলতে পারো, ডাইরেক্ট ডিরেক্টের চারটা উচ্চারণ, সমস্যা নেই। আরেকটা হলো ইনডাইরেক্ট। বুঝা গেল? অবজেক্ট দুই প্রকার, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্টটা হলো ম্যাটার, বস্তুবাচক, হ্যাঁ, আর ইনডাইরেক্টটা হলো ব্যক্তিবাচক। তাহলে এখানে খেয়াল করো, এই যে বনলতা সেন বস্তু, তাহলে এটা কি? ডিরেক্ট অবজেক্ট। একবার বলবেন ডিরেক্টটা কি হবে? বস্তুবাচক। হ্যাঁ এই যে দেখো ডিরেক্টটা বস্তুবাচক, এই যে এটা বনলতা সেন। বুঝা গেল? এইটা হ্যাঁ, তার মানে যখন সক্রিয়ভাবে কাজটা করবে তখন সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ সাবজেক্ট। যখন অ্যাক্টিভ ভয়েস থাকবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে আমরা বলবো অ্যাক্টিভ সাবজেক্ট, আর প্যাসিভ ভয়েসের সাবজেক্টকে আমরা বলবো প্যাসিভ সাবজেক্ট। তেমনি ভাবে অ্যাক্টিভ অবজেক্ট, প্যাসিভ অবজেক্ট এভাবে নাম হবে, কোনো সমস্যা নাই। এই জিনিসগুলো আমরা দেখবো। আচ্ছা, তোমরা একটা কাজ করো, আমি এই বাক্যগুলো তোমরা একটু রিড করো। হ্যাঁ, বাক্যটা একটু তোমরা চাইল্ডহুড শোজ দ্য মর্নিং পাচ্ছো? এই
এই বাক্যটা দেখতে পাচ্ছো? চাইল্ডহুড দেখতে পাচ্ছি না। shows the man, পাচ্ছো এটা বাক্য? পাচ্ছো চাইল্ডহুড shows the man, এটা দেখতে? as morning। না স্যার। ও আচ্ছা, তাহলে শেয়ারে সমস্যা হয়েছে, আবার দিচ্ছি আমি। এবার পাচ্ছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই তিনটা বাক্য একটু পড়ো। এগুলো সব বিখ্যাত মনীষীদের কথা। হয়েছে এটা দেখা তোমাদের?